ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আবারও একবার তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে স্বাগত জানাই। তো আজকে কিন্তু পেজ নাম্বার 121 WBTA টেস্ট পেপার মাধ্যমিক 2026-এর কিন্তু আলোচনা করতে চলেছি। আজকেও আমরা একই রকমভাবে ম্যাথের শর্ট কোশ্চেন টাইপের অর্থাৎ MCQ অ্যান্ড SAQ অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতা কলম এবং WBTA টেস্ট পেপারটা অবশ্যই বের করে নাও। আমরা আজকে যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পেজ নাম্বার 121-এ রয়েছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট কোশ্চেন। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে 1 টাকায় 1 মাসের সুদ 1 পয়সা হলে, তাহলে দেখো কত টাকার অর্থাৎ P বলে দিয়েছে 1 টাকা, কত মাসে 1 মাসে অর্থাৎ T সমানে বলে দিয়েছে কত না 1/12। কেন 12 করলাম? কারণ মাসটাকে বছরে কনভার্ট করতে হয়। দেন কত বলেছে সুদ কত বলে দিয়েছে না 1 পয়সা, 1 পয়সাকে আমরা কিসে নিয়ে যাবো টাকায় অর্থাৎ 1/100। তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করেছে সরল সুদের হার, তাহলে আর সমান আমরা কি জানি 100 × I ডিভাইডেড বাই P × T। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে মান বসাবো। কার মান বসাবো? 100 × I এর মান। I কত 1/100, P কত P হচ্ছে 1 আর T কত 1/12। ভালো করে দেখো 100 কেটে গেল, এই 12টা কি হবে উপরে উঠে যাবে, তাহলে আর সমানে হয়ে যাবে 12%। অর্থাৎ তোমাদের 1 নম্বরের অর্থাৎ 1-এর দাগের যে 1-এর প্রশ্ন, সেই 1-এর দাগের 1-এর প্রশ্নের তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি না 1-এর দাগের 1-এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ আ রাইট অ্যান্সার। এরপরে যাব আমরা কিন্তু 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও তোমরা প্রত্যেকে। 2 নম্বর প্রশ্নটা বলেছে আলফা মাইনাস 4 ওকে x² + 2x + 1 = যদি 0 হয়, তাহলে একটি বীজ কত বলে দিয়েছে 1, তাহলে x এর ভ্যালু তার মানে বলে দিয়েছে 1। তো আমরা কিন্তু x এর মান বলে দিয়েছে 1, তো আমরা যদি x এর মান বসাই তাহলে এই আলফা মাইনাস 4 1 এর স্কয়ার প্লাস 2 × 1 + 1 = 0। তাহলে আমরা যদি দেখি তাহলে আলফা মাইনাস 4 + 2 + 1 = 0 और আলফা মাইনাস 4 = -3 और আলফা সমানে হয়ে যাবে কিন্তু 1। আলফা সমানে কত হয়ে যাবে 1। তাহলে এখানে যে আমাদের অপশন 2 এর দাগের যে অপশন রয়েছে তাতে কিন্তু অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এরপরে চলো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের যে তো 3 এর দাগে যে প্রশ্নটি বলেছে দেখো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ABC একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে ABC একটি কি না বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। যেমন বলেছে AB সমান্তরাল CD, এটা সমান্তরাল। তাহলে ABC এই কোণটা, ABC এই কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি। কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে বলছে BCD এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে? BCD কোণটা কত ডিগ্রি হবে? একই সমান্তরাল যুগলের মধ্যে যে দুটো কোণ হয় তাদের সমষ্টি কত হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে 180 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার টোটালে কত? 180। তাহলে কোণ BCD = আমরা কি লিখবো 180 ডিগ্রি - 75 ডিগ্রি করি। 180 ডিগ্রি - 75 ডিগ্রি যদি আমরা করি তাহলে অ্যান্সার বেরোবে কত? 105 ডিগ্রি। তাহলে তোমাদের যে অপশন রয়েছে অপশন নাম্বার ডি, 3 এর দাগের অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। ওকে, এত অবধি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। দেন কিন্তু যাব আমরা নেক্সট প্রশ্নে। প্রত্যেকে আশা রাখি স্ক্রিনশটে তখন পর্যন্ত নিয়ে নিয়েছো। এবার চলো নেক্সট প্রশ্নে যাই। এরপরে আমরা যাব 4 এর দাগের প্রশ্ন। প্রত্যেকে একটু মন দিয়ে অঙ্কগুলো বুঝবে, আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে আমাদেরকে কিন্তু WBTA টেস্ট পেপারটা অবশ্যই শেষ করতে হবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পেপার কবে আসবে? নেক্সট ভিডিও তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স আসতে চলেছে, যার জন্য তোমাদেরকে কি করতে হবে না এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে হবে। যার জন্য অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তুমি কোন জায়গা থেকে কিন্তু ভিডিওটা দেখছো। এরপর চলো নেক্সট প্রশ্ন বলছে যদি 0 ডিগ্রি
লেস দেন ইকুয়াল টু আলফা আর লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার সর্বনিম্ন মান কত হবে? এর সর্বনিম্ন মান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগের দিন আমি করেছিলাম। তোমরা যারা এর আগের ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা কিরকম হবে। কি বলেছিলাম আগের দিন, না জ্যামিতিক গড় প্লাস জ্যামিতিক গড় আর গাণিতিক গড় গ্রেটার দেন ইকুয়াল টু হবে। তাহলে সবার প্রথমে আমরা গাণিতিক গড় লিখবো। গাণিতিক গড় আমরা কিভাবে লিখবো, না সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার অফ সেক স্কয়ার আলফা ইন্টু কস স্কয়ার আলফা। এরপরে লাইনে কি লিখবো, সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে গাণিতিক গড়, এটা হচ্ছে জ্যামিতিক গড়। এর আগের দিন আমি বুঝিয়েছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই আগের পার্টের ভিডিওটা একটু দেখে নিও। এটাকে আমরা লিখতে পারবো 1 বাই কস স্কয়ার আলফা ইন্টু কস স্কয়ার আলফা। কস কস কেটে গেল, তাহলে 1। তাহলে আমরা লিখতে পারি কি, সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা গ্রেটার দেন ইকুয়াল টু 2, গ্রেটার দেন ইকুয়াল টু 2। এটা হয়ে গেল 4 দাগের যে অ্যান্সার। সর্বনিম্ন মান কত হতে পারে, সর্বনিম্ন মান হতে পারে 2। তাহলে অপশন হয়ে যাবে কোনটা, অপশন হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলো আমরা যাই 5 দাগে। তো এখানে দেখো 5 দাগের যে প্রশ্নটা বলেছে, তো এখানে শঙ্কুর যে আয়তন, সেই শঙ্কুর আয়তনের সূত্র কি, না 1/3 পাই আর স্কয়ার এইচ। এবারে কি বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হবে এবং উচ্চতা দ্বিগুণ করা হবে। তাহলে আমরা যখন v2টা নিব তখন আমরা কি নিব, 1/3 পাই 2r তার হোল স্কয়ার ইন্টু 2h। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে কি হবে পরিবর্তন, দেখো 1/3 পাই 2 গুণে 4 4r স্কয়ার ইন্টু 2h। পরের লাইন দেখো 1/3 পাই, এটা হয়ে যাবে r স্কয়ার, এটা হয়ে যাবে h ইন্টু 8। আচ্ছা দেখো তো এইটা কে, ভালো করে একটু দেখাও, এটা না। তার মানে v2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, v2 ইকুয়াল টু v1 ইন্টু 8। তার মানে v2 হয়ে যাবে কি v1 এর 8 গুণ। v1 এর কগুণ, 8 গুণ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তাহলে 5 দাগের অ্যান্সার হবে কি, অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু এর আগের যে ভিডিও আমরা পোস্ট করেছিলাম তাতে কিন্তু করেছিলাম। তোমরা যারা দেখেছো তারা কিন্তু এক্ষুনি বলে দিতে পারবে এর অ্যান্সার কি হবে। এখানে বলছে যদি সংখ্যাগুরু মান 12 হয় তাহলে x এর ভ্যালু কত হবে। ভালো করে দেখো, 12 কবার আছে দুবার, 15 কবার আছে দুবার, 16 কবার আছে দুবার। তাহলে সংখ্যাগুরু মানে আমরা কাকে বলি, যার সংখ্যাটা বেশি থাকে। তাহলে 12 দুবার, 16 দুবার, 15 দুবার। তাহলে সংখ্যাগুরু মান তখন হবে যখন 12 3 বার হবে। তার মানে x এর ভ্যালু যদি 12 হয় তাহলে আমরা সেটাকে সংখ্যাগুরু মান বলতে পারবো। তার মানে এখানে যেটা 6 দাগের যে অপশন হবে, তাহলে এখানে অপশনে রয়েছে কত, না অপশনে রয়েছে দেখো এখানে বলেছে সংখ্যাগুরু মান কত হলো 12। তাহলে x তার মানে 12। তাহলে এখানে বলেছে x প্লাস 2 কত হবে, তাহলে 12 প্লাস 2 মানে কত 14। তাহলে অপশনে কত হবে, না অপশন সি। অপশন সি হয়ে যাবে এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। এত অবধি প্রত্যেকে কিন্তু খাতায় টুকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে, অর্থাৎ শূন্যস্থান পূরণ। তো এরপরে আমরা কিন্তু শূন্যস্থান পূরণে যাব। তো চলো শূন্যস্থান পূরণে যাওয়া যাক। কেমন, দেখো আশা রাখি তোমরা কিন্তু বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে পেজগুলো কমপ্লিট করছি, তাতে যদি তোমাদের মনে হয় যে না এই লং প্রশ্নটা আমার দ্বারাই হচ্ছে না বা এই লং প্রশ্নটা আমি অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবারে চলো 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে যে প্রশ্নটা বলেছে, অর্থাৎ শূন্যস্থান পূরণে যে 5টা প্রশ্ন বলেছে, ওকে 5টা প্রশ্নই আমরা করব, এই 6টা প্রশ্নই আমরা করব। 2 এর দাগের 1 প্রশ্ন যেটা বলেছে, যদি 4টি সংখ্যা অনুপাতে থাকে তাহলে y এর ভ্যালু কত। ভালো করে দেখো, অনুপাতে আছে, সমানুপাতে। তাহলে সমানুপাতে থাকলে আমরা এরকম লিখতে পারি 3x/x ইকুয়াল টু 3/y। x কেটে দাও, তাহলে y ইকুয়াল টু বেরিয়ে গেলে কত 9। তাহলে y এর মান কত বেরিয়ে গেল 9। 2 নম্বর প্রশ্ন, কত ইজি প্রশ্ন। দেখো বলছে a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশের মধ্যে তাদের
অনুপাত কি কি অনুপাতে বণ্টিত হবে? এই প্রশ্নটা অ্যাজ ইট ইজ প্রশ্ন আমরা আগের দিন করেছিলাম। কি বলেছিলাম? তাহলে এর টাকা কমাস খেটেছে 9 মাস, কত টাকা? 500 টাকা। 500 × 9 করে দেবো, 5 9 হয়ে যাবে 45, 4500 টাকা। বি এর টাকা কতদিন? বি এর টাকা 600 টাকা খেটেছে 5 মাস, তাহলে 5 গুণ করে দিব, হয়ে যাবে 3000। তাহলে এদের এই মূলধনের অনুপাতে তো টাকাটা বণ্টিত হবে, তাহলে তাদের বন্টনের অনুপাত কত হবে না? 4500:3000। তো 4500:3000 যদি করি তাহলে 0 0 0 কাটলো, এটা যদি আমরা কাটি 15 3 45, 15 2 30, অর্থাৎ অ্যান্সার চলে আসবে কত? 3:2। প্রত্যেকে আশা রাখি বুঝতে পেরে গেছো। এরপরে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে একটি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান। মন দিয়ে বুঝবে। একটা বলেছে কি না ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর যে যদি সমান হয় তাহলে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি ডি। মন দিয়ে বোঝো, এটা একটা কেন্দ্রস্থ কোণ, এটাও একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা কি কোণ? তোমরা বলতে পারবে এই কোণটা কি কোণ? অবশ্যই কমেন্ট করে জানাও। এই কোণটা কি কোণ? একে অপরের বিপ্রদীপ কোণ। আচ্ছা, যদি বিপ্রদীপ কোণ হয় তাহলে এ ও বি এর মান যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, কারণ বিপ্রদীপ কোণ কি হয়? পরস্পর সমান হয়। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তোমাদের কার মান বের করতে বলেছে? সি ও ডি এর মান বের করতে বলেছে। আমরা অ্যান্সার কত লিখবো? 60 ডিগ্রি। বুঝতে পেরে গেছো প্রত্যেকে? নেক্সট চলো, নেক্সট প্রশ্ন। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটাও কিন্তু এর আগের পার্টের ভিডিওতে আমরা সলভ করেছিলাম। তোমরা যারা এর আগের পার্টের ভিডিও দেখেছো প্রত্যেকে এটা বুঝতে পারছো কোন প্রশ্নটা। কোশ্চেনে বলেছে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। ভালো করে মন দিয়ে দেখো, এই প্রশ্নটা ঠিক এর আগের পার্টের ভিডিওতে আমরা করেছি। এই যে 1/sec কে আমরা cos লিখতে পারি, তাহলে 4 cos স্কয়ার থিটা এটাকে লিখতে পারবো। মন দিয়ে দেখছো তো প্রত্যেকে, এটাকে 1/cosec লিখতে পারবো, cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার দেখো এই যে cosec করেছি, এটাকে আমরা কি করতে পারবো? 4 cos স্কয়ার থিটা প্লাস এটা হয়ে যাবে কি sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এটা প্লাস এটা যদি করে দিই তাহলে কি করব? 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। তাহলে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে কি লিখবো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত? 1। তাহলে হয়ে গেল কত? 4 × 1 = হয়ে গেল কত? 4। তাহলে এর आंसर কত চলে এলো আমাদের? এর आंसर চলে এলো 4। এরপর দেখো কি বলছে, একটি নিরেট গোলকের তল সংখ্যা কটি? একটি নিরেট অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলক মানে কোনটা রে বাবা? অর্ধগোলক মানে বাটি। তোমরা বাটি দেখেছো? ওই বাটির এই নিচটা দেখো সমতল হয় আর এটা হয় বক্রতল। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কটি? দুটি। তাহলে তল সংখ্যা কটি? দুটি। একটা হচ্ছে বক্রতল, লিখে দিতে পারো। একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে কি সমতল। লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো নেক্সট প্রশ্ন, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। দেখো বলেছে 5 দাগে সামেশন অফ i = 1 to 10 কেমন? 10/11। আচ্ছা, ধ্রুবকের ক্ষেত্রে কি হয়? ধ্রুবক পদটা আগের দিকে চলে যায় না? ধ্রুবক পদটা যদি আগের দিকে চলে যায় তাহলে আমরা লিখতে পারি কি এটাকে এরকম ভাবে? না, 10/11 সামেশন অফ i = 1 থেকে 10 i। এর ভ্যালু কি হবে? না, এর ভ্যালু হবে 10/11 ইন্টু n প্লাস 1/2। nটা কি? nটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা 10। তাহলে আমরা লিখবো 10/11 ইন্টু 10, এটা 10 আর এটা 10 প্লাস 1 মানে 11। তাহলে 10 ইন্টু 11/2, 11 কেটে দাও, 5 দুগুণে 10 কেটে দাও, তাহলে অ্যান্সার চলে এলো কত? 50। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু 50। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এতটা অবধি চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু নেক্সট পার্টে, সত্য মিথ্যার পার্ট। এটা কিন্তু খুবই একটা ইজি। সত্য মিথ্যা তোমরা জানো, সত্য মিথ্যা পারলে খুব ভালো, না পারলে আরো ভালো, কারণ অনেকে আন্দাজে দিয়ে আসবে এ বি সত্য, এ সি ডি মিথ্যা, যা ইচ্ছা তাই তা।
করে দিয়ে চলে আসবে সুন্দর কি, কিন্তু না, এমনটা করলে চলবে না। বিকজ এখানে দেখো 5-এ 5 পাওয়া যাবে যদি একটু আমরা যদি কষ্ট করি। কি কষ্ট না, সত্য মিথ্যা কিন্তু বই থেকেই দেয়, সত্য মিথ্যা বাইরে থেকে দেয় না, খুবই একটা ইজি জিনিস। দেখো বলেছে x ভেরিজেস টু y হলে, আবার y ভেরিজেস টু z হলে x প্লাস y ভেরিজেস টু z হবে। মন দিয়ে বুঝো কি বলেছে, x ভেরিজেস টু কত বলেছে, z। তাহলে x সমান আমরা কি লিখতে পারবো, x সমান আমরা লিখতে পারবো k1z। ওকে, আর কি বলে দিয়েছে, y ভেরিজেস টু z বলে দিয়েছে। তাহলে y সমান আমরা কি লিখতে পারবো, k2z। আচ্ছা যদি এই z এর ভ্যালুটা, যদি আমি এখানে পুট করে দিই, এই z এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে z চলে আসবে কোথায়, y চলে আসবে এখানে। তার মানে x আর y এর মধ্যে রিলেশন বেরাবে, কিন্তু x প্লাস y সমানে কিছু কি বেরোবে, বেরোবে না। তার জন্য এর অ্যান্সার হয়ে যাবে কি, মিথ্যা। কি হয়ে যাবে, মিথ্যা। 2 নাম্বারটা দেখো খুবই একটা ইম্পর্টেন্ট বলেছে না, একটা চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ্য। চতুর্ভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো শুধু হলে হবে না, বাহুগুলোকে কি করতে হবে, সমান এবং সমান্তরাল হতে হবে, তাহলে সেটাকে আমরা অনুরূপ বলতে পারবো। তাহলে এটা হয়ে যাবে কি, মিথ্যা। কি হয়ে যাবে, মিথ্যা। এবারে চলো 3 নাম্বার প্রশ্ন। 3 নম্বরে যে প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী। ইয়েস, একটা যদি আমরা শঙ্কু ড্র করি, ভালো করে দেখো, এটা শঙ্কু, এটা যদি শঙ্কু হয় তাহলে এর এটা হলো গিয়ে লম্ব, এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে এটা হয়ে যাবে কত, 3-এর দাগেরটা হয়ে যাবে সত্য। এরপর আমরা যাবো 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের যে প্রশ্ন বলেছে সাইন 12 ডিগ্রি এবং কস 78 ডিগ্রির সরলতম মান হচ্ছে কত বলেছে, 78। ভালো করে দেখো, সাইন কত বলে দিয়েছে, 12, মাইনাস কস কত বলে দিয়েছে, 78। আচ্ছা 12 আর 78 যোগ করলে 90 হয় কি, অবশ্যই হয়। তাহলে সাইন 12 মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 পুরো কোণ। তাহলে আমরা লিখতে পারি কি, সাইন 12 মাইনাস সাইন 12। তাহলে এই সাইন 12 এই সাইন 12 কেটে গেলে অ্যান্সার কত হলো, অ্যান্সার চলে এলো 0। তাহলে যদি 0 হয় তার মানে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো মিথ্যা। কি লিখবো, মিথ্যা। দেন চলো নেক্সট প্রশ্নে। একটি ব্যবসায় রাজু, ঠিক আছে, আসিফের মূলধনের অনুপাত যদি এত হয় তাহলে মোট লাভ এত হলে আসিফ পাবে 100 টাকা। তাহলে মোট লাভ যদি এত হয় তাহলে আসিফ পাবে 100 টাকা, কোনোভাবে কি সম্ভব? মূলধনের অনুপাতে, যার মূলধনের অনুপাতটা বেশি হবে তার টাকার পরিমাণটা বেশি হওয়ার কথা। তাহলে 100 টাকা আসিফ কিভাবে পাবে মোট লাভের? সম্ভব নয়, 100 টাকা তো লাভের থেকে বেশি হয়ে গেল। তাহলে রাজু যদি মোট লাভ 80 টাকা হয় তাহলে আসিফের লাভ 100 টাকা হতে পারে না, কারণ 8:5 অনুপাতে। তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা। বুঝে নাও, 8:5 অনুপাতে যদি হয় এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। কারণটা কি, কারণ রাজু বেশি টাকা ইনভেস্ট করেছে, তাহলে রাজুর বেশি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে লিখেছে কি না, রাজুর তুলনায় আসিফের টাকার পরিমাণ বেশি। ভালো করে দেখো, 20 টাকা বেশি। এরপরে দেখো কি বলেছে, 3, 14, 18, 20 আর 5 তথ্যের মধ্যমা 18। এই প্রশ্নটা অনেকে ভুল করে দিয়ে আসবে, এই প্রশ্নটা অনেকে ভুল করে দিয়ে আসবে, এটাকে অনেকে সত্য করে দিয়ে আসবে, কিন্তু এটা হবে মিথ্যা। কারণটা কি, আমরা জানি যে যখন কোনো মধ্যমা বের করতে হয় সেটাকে সবার প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। তাহলে তোমাকে প্রশ্নে দেওয়া আছে কি না, 3 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে আমি এদিক থেকে 2টা বাদ দিলাম, এই দিক থেকে 2টা বাদ দিলাম, তাহলে মধ্যমা হয়ে গেল কত, 18। কিন্তু এটা হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু ভুল। তাহলে সঠিকটা কি হবে, সবার প্রথম আমরা এটাকে সিকোয়েন্স অনুসারে সাজাবো। তাহলে 3, 5, 14, 18, 20। তাহলে এখন বলো মধ্যমাকে 14। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, অ্যান্সার হবে 14 হবে কিন্তু অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে কি না, এটা আমাকে কি বলেছিল প্রশ্নটা বলেছিল 18 হচ্ছে মধ্যমা। তাহলে এটা হয়ে যাবে আমাদের মিথ্যা, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। তাহলে প্রথমেরটা হলো কি মিথ্যা, তারপরেরটা হলো কি মিথ্যা, তারপরেরটা হলো কি সত্য, তারপরেরটা হলো কি মিথ্যা, তারপরেরটাও হলো কি মিথ্যা। এরপরে যাবো আমরা নেক্সট প্রশ্নে, 2-এর দাগের প্রশ্ন। প্রত্যেকে কিন্তু খাতা পেন ভালো করে কিন্তু লিখে নাও, খাতা পেন দিয়ে ভালো করে লিখে নাও, স্ক্রিনশট সবার আগে নিয়ে নাও, কেমন? চলো এরপরে আমরা যাই 4-এর দাগের প্রশ্নে।
এরপরে কিন্তু লাস্ট মিনিট সাজেশন খুব জলদি আসতে চলেছে তোমাদের, অর্থাৎ তোমাদেরকে কোন উপপাদ্যটা করতে হবে, কোন উপপাদ্যটাই তোমাদের জন্য আসবে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোন এক্সট্রা উপপাদ্যটা আসবে, অর্থাৎ প্রয়োগ কোনটা আসবে, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। ত্রিকোণমিতির কোন পার্টটা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, পরিমিতির কোন পার্টটা করব আর কোনগুলোকে ইগনোর করব, এটা নিয়েও প্রশ্ন আছে। এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ওকে, নেক্সট চলো নেক্সট প্রশ্ন। বলছে দুইজন অংশীদারির ব্যবসায় মোট লাভ দুইজনের 1500 টাকা, রাজীবের মূলধন যদি 6000 টাকা, ওকে, এবং লাভ 900 টাকা হলে তাহলে রাজীবের মূলধন ক টাকা, 6000 টাকা, তার লাভ ক টাকা হচ্ছে 900 টাকা, তাহলে রোহানের মূলধন কত? তুই 4 দাগের 1 অঙ্কটা করার জন্য সর্বপ্রথম আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব, খুবই একটি কিন্তু ইম্পর্টেন্ট পদ্ধতি, এটা কিন্তু একটু প্রত্যেকে একটু কান খুলে শুনে নাও, কারণ এটা আমি একটু আলাদা পদ্ধতি করতে চলেছি। আচ্ছা, মোট লাভ কি বললাম, মোট লাভ ও লাভের অনুপাত, কিসের অনুপাত, লাভের অনুপাত, কার কার রাজীবের, কত হবে 600 ডিভাইডেড বাই 1500, 600 ডিভাইডেড বাই 1500। একটু ভালো করে দেখো, যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে হয়ে যাবে, 3 5-এ হয়ে যাবে, তাহলে কত বেরালো 2/5, এত অংশ। তাহলে এই অংশটা যদি ও পায় তাহলে ইয়ে কত পাবে, আমাদের যে আরেকজন ব্যক্তি আছে রোহন, রোহান পাবে, রোহানের অনুপাত কত হবে, অনুপাত কত হবে, মোট অংশ কত 1, 1-এর থেকে বাদ যাবে 2/5, তাহলে অ্যান্সার আসবে কত 3/5। ব্যাপারটা বোঝো। তাহলে আমরা এখন করে দেব প্রশ্ন অনুসারে। আচ্ছা, রোহানের কোনো টাকার পরিমাণ আমরা জানি, রোহানের আমরা টাকার পরিমাণ জানি, জানি না, তো আমরা কি লিখবো, রোহানের টাকাটা x লিখবো, x ডিভাইডেড বাই 6000, মন দিয়ে দেখবে একটু, ইকুয়ালস টু 2/5 ডিভাইডেড বাই 3/5, 5 5 কেটে গেল, 5 5 যদি কেটে যায় তাহলে 3x ইকুয়াল টু কত হবে 12000, তাহলে x ইকুয়াল টু কত হবে না 12000 ডিভাইডেড বাই 3, তাহলে অ্যান্সার কত হলো 4000 টাকা। কত চলে এলো 4000 টাকা। প্রত্যেকে কিন্তু একটু ভালো করে টুকে নাও। ওকে, এরপর চলো নেক্সট প্রশ্নে। এই প্রশ্নটাও কিন্তু আগের দিন আমরা করেছিলাম, সেম অ্যাজ ইট ইজ প্রশ্ন আজকেও দিয়েছে না, বলছে একটি নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে কিছু টাকা n বছরে দ্বিগুণ, তাহলে আমরা কি বললাম 2p, আসলটাকে ধরলাম p, তাহলে সুদ হয়ে গেল 2p, মানে সুদ আসলে ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, p কেটে দাও, তাহলে 2 ইকুয়াল টু কত বেরিয়ে গেল 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। লিখবে তোমরা লিখে লিখে করবে যে আসল p ধরি, সুদের হার r, সময় n, যা যা লিখতে হয় তোমরা লিখে নিবে। এবারে 4 গুণ বলেছে, তাহলে কি লিখবো, অতএব এরপরের লাইন 4p ইকুয়াল টু p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত t। আমাকে t বের করতে বলেছে, কেমন, তাহলে t যদি বের করতে বলে কত বছরে 4 গুণ হবে, তাহলে p কেটে দিলাম, তাহলে 4 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। আচ্ছা, এটাকে লিখতে পারি 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। আচ্ছা, 2 এর স্কয়ার 2 কোনটা, এটা 2, তাহলে আমরা কি লিখবো 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, তার বাইরের ব্র্যাকেটে কত হবে 2 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। 2 এর সঙ্গে যদি n গুণ করি কত হবে 2n, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। দুটো মিলে গেছে, তাহলে কত হবে 2n ইকুয়ালস টু t। তাহলে কত হলো 2n ইকুয়ালস টু t। আশা করি বুঝতে পেরে গেছো, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা রাখি স্ক্রিনশট প্রত্যেকে নেওয়া হয়ে গেছে। এরপরে চলো আমরা যাই 3 দাগের প্রশ্নে। তো বোর্ডটা মুছতে মুছতে তোমাদের সাথে আমি একটু কথা শেয়ার করি। তোমরা প্রত্যেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, তারপরে টেস্ট পেপার প্র্যাকটিস করছো, প্রত্যেকেরই একটা আশা ভরসা আছে যে মাধ্যমিকে একটা ভালো নাম্বার পেতে হবে। তো তোমরা যারা টেস্টে একটা মোটামুটি ভালো নাম্বার পেয়েছো আর যারা ভাবছো যে মাধ্যমিকে একটা বেটার রেজাল্ট করতে হবে, তাদের জন্য বলি টেস্ট পেপার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই করে নিতে হবে খুব ভালো করে। কেমন, দেখো এখানে বলেছে
বীজদ্বয় বলে দিয়েছে। আচ্ছা বীজদ্বয় আমরা আলফা আর বিটা ধরে নিলাম, আলফা প্লাস বিটা করে নিলাম। কেমন? আলফা প্লাস যদি বিটা করি তাহলে কত হবে? -12 -5 প্লাস -7, তাহলে কত হয়ে গেল? -12। তাহলে আমরা কি করব? ধরি করবো সবার প্রথমে, এই ধরি বা মনে করি বীজ দুটি আলফা এবং বিটা। আচ্ছা আলফা বিটা যদি করি তাহলে কি হবে? তাহলে -5 ইন্টু -7 ইকুয়াল টু হয়ে যাবে +35, বেরিয়ে গেল। এরপর যে সমীকরণটা আছে দেখো ভালো করে, যেটা দিয়েছে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। আচ্ছা এখান থেকে যদি আমরা বলি যে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি বলবো? -b ডিভাইডেড বাই a, -b ডিভাইডেড বাই a। আচ্ছা এখানে -b ডিভাইডেড বাই a ইকুয়াল টু আমরা কি লিখবো? আবার -12, মাইনাস মাইনাস যদি কেটে দিই আমরা বলতে পারি b সমানে হচ্ছে 12a, b সমানে হচ্ছে 12a। আর আমরা এটাও বলতে পারি যে a সমানে হচ্ছে b বাই 12, এই কথা আমরা বলতে পারি। ওকে, এরপরে দেখো তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে আমরা জানি c বাই a। c বাই a যদি হয় সেটার মান কত দেওয়া রয়েছে? 35, আর c এর মান কত? c এর মান হচ্ছে 35, তাহলে 35 a ইকুয়ালস টু কত হয়ে গেল? 35 কেটে দাও, তাহলে a সমানে কত পেয়ে গেলাম? 1, তাহলে a সমানে পেয়ে গেলাম 1। তাহলে a সমানে যদি 1 পেয়ে যায় তাহলে b সমানে কত? না b সমানে হচ্ছে 12 ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে a এর মান কত পেলাম? a সমানে পেলাম 1 আর b সমানে পেলাম হচ্ছে 12। a সমানে 1 এবং b সমানে হচ্ছে 12। এরপরে চলো নেক্সট প্রশ্নে। এটা কত দাগের প্রশ্ন ছিল আমাদের? এটা ছিল 3 দাগের প্রশ্ন। কেমন? এরপরে আমরা যাব 4 দাগের প্রশ্নে। প্রত্যেকে ভালো করে নোট করে নেবে। বলেছে ভালো করে দেখো, x² ভেরিজেস টু yz সমানে আমরা লিখতে পারি কি? x² ইকুয়ালস টু k1yz। 2 নাম্বার, এটা 1 নাম্বার সমীকরণ। কেমন? 2 নাম্বার y² ভেরিজেস টু zx, এটাকে লিখতে পারি y² ইকুয়াল টু k2zx, এটা 2 নাম্বার। আবার z² ভেরিজেস টু xy, এটাকে আমরা লিখতে পারি z² ইকুয়ালস টু k3xy, 3 নাম্বার। এবারে 1 2 3 যদি গুণ করে দিই, 1 গুণিত 2 গুণিত 3 যদি করে পাই বলি কি লিখবো? x² ইন্টু y² ইন্টু z² ইকুয়াল টু x1 k2 k3 y কবার আছে, x কবার আছে, সবগুলো দুবার করে আছে। তাহলে দেখো এই দিকের এগুলো প্রত্যেকটা কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি k1 k2 k3 ইকুয়ালস টু হয়ে যাবে কত? 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? না ভেদ ধ্রুবক তিনটির গুণফল হয়ে যাবে y। ওকে, এরপরে 5 দাগের প্রশ্ন দেখো। বলছে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার কিন্তু কি বলে দিয়েছে? এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা। কেমন? এটা হচ্ছে a, এটা হচ্ছে o, এটা হচ্ছে c, এটা হচ্ছে b। এটা তোমরা মনে রাখবে, এটা যখন একটা বৃত্তস্ত, এটাকে যাই বলি না আমরা কেন, চতুর্ভুজ বলি বা যাই বলি না কেন, কেন্দ্র বরাবর আছে। এখানে হচ্ছে ab ইকুয়ালস টু হচ্ছে ao সমানে হচ্ছে co সমানে হচ্ছে কি? সমানে হচ্ছে bc। এটা তোমরা মনে রাখবে। যদি হয় তাহলে দেখো আমি যদি এই বরাবর একটা দাগ টানি তাহলে এটা একটা কি? আচ্ছা এটা আরেকটা বলতে ভুলে গেছি, এটা সমানে হবে bo। কেমন? তাহলে এটা হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। আবার এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে ভালো করে দেখো যে যেহেতু ত্রিভুজ AOB ও ত্রিভুজ CBOC দুটি কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ভালো করে বুঝবে। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং কোণ AOB সমানে কোণ BOC, তাহলে কত? দুটাই হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ AOC ইকুয়াল টু কোণ AOB প্লাস কোণ BOC।
সমান হয়ে যাবে কত 60 প্লাস 60 ইকুয়াল টু হয়ে যাবে 120 ডিগ্রি। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। তো হয়ে গেছে, আসার আগে স্ক্রিনশট নাও, দেন যাবো আমরা নেক্সট প্রশ্নে। এখানে যে 6 দাগের প্রশ্নটা বলেছে একটু প্রত্যেকে দেখে নেবে, এটা একটা প্রয়োগ বলেছে, এরকম প্রয়োগ 2 নম্বরে কোনোদিনও দেবে না। ওকে, তার জন্য আমরা এটাকে ইগনোর করলাম, এটা বইয়ে তোমরা একটু দেখে নিও, এটা বইয়ে আশা রাখি পেয়ে যাবে, কেমন। এরপরে চলো নেক্সট প্রশ্নে। এটা আমি দেখলাম না ঠিকঠাক ভাবে, দেখো কি বলেছে, এ বি সি এবং ডি ই এফ সদৃশ্য। কি বলেছে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ সদৃশ্য। আর কি বলে দিয়েছে না, পরিসীমা বলে দিয়েছে, কেমন। তাহলে মনে রাখবে যে এদের যে পরিসীমার যে অনুপাত, সেটা কিন্তু তাদের যে সদৃশ্য যে অনুরূপ বাহুগুলো আছে তাদের অনুপাতের সঙ্গে কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ আমরা কি লিখবো, এদের অনুপাত, অর্থাৎ এদের তোমার পরিসীমার অনুপাত ইকুয়ালস টু হচ্ছে বিসি ডিভাইডেড বাই ইএফ। যদি আমরা করি, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 36, এর মান কত দেওয়া আছে 18, ইকুয়ালস টু হয়ে যাবে কত 9 বাই ইএফ। ওকে, যদি আমরা করি তাহলে কত হবে, ইএফ ইকুয়াল টু 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 36। 9 কতই 36, 4 9 36, কেমন। তো এরপরে দেখো তাহলে কত হলো, 4 9 36, 4 দ্বারা কাটলাম, তার মানে পেলাম কত 18 বাই 4। 18 বাই 4 মানে 18কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 4 হয়ে যাবে কত 16, 16 মানে হচ্ছে গিয়ে 2 মানে 0.5 অর্থাৎ 4.5। তাহলে ইএফ সমানে হয়ে যাবে কত না, ইএফ সমানে হয়ে যাবে কিন্তু 4.5। তাহলে এটা ছিল কত দাগের প্রশ্ন, এটা ছিল কিন্তু 7 দাগের প্রশ্ন। এরপরে আমরা যাব কিন্তু 8 দাগের প্রশ্নে। 8 দাগের যে প্রশ্নটা বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে না, কি বলেছে দেখো প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। বলেছে সাইন এ কত, এ 3a প্লাস cos 2b ইকুয়াল টু 2। ওকে, বলেছে এখানে তোমাদের কিন্তু মান বের করতে বলে। তো এদের মান কত বলে দিয়েছে না, এদের মান বলে দিয়েছে, তো এদের মান কত বলে দিয়েছে, তো এদের মান কত বলে দিয়েছে না 2। ভালো করে দেখো তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান আর cos থিটা এর সর্বোচ্চ মান কত 1, এদের সর্বোচ্চ মান কত না 1। তাহলে যখন 1 হবে তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এদের সর্বোচ্চ মান 1 প্লাস 1 ইকুয়াল টু 2 আমরা ধরে নিলাম। এবার বলো তাহলে সাইন 3a ইকুয়ালস টু কত হয়ে যাবে না সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন সাইন কেটে দাও, তাহলে 3a ইকুয়াল টু কত হয়ে যাবে 90, তাহলে a সমানে কত হয়ে যাবে 30 বেরোলো। একই রকম ভাবে cos 2b ইকুয়াল টু 0, 0 তার মানে 0 মানে হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, সরি cos 0 ডিগ্রির মান, কত ডিগ্রির cos 0 ডিগ্রির মান। তাহলে 2b ইকুয়ালস টু কত হয়ে যাবে 0, তাহলে b সমানে কত হয়ে যাবে 0। তাহলে b সমানে যদি 0 হয়ে যায় তাহলে একটু ভালো করে তাকাও, তাহলে এখানে বলেছে সাইন 2a প্লাস সরি cos 2a প্লাস সাইন 3b ইকুয়ালস টু কত হবে, cos b এর মান কত 0, তার মানে এই পার্টটা পুরোটা 0 0, তাহলে সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি আর cos হবে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত, ওকে, তো সাইন 0 ডিগ্রির মান কত না 0, আর এটার মান কত, এর মান হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হয়ে গেল কত না হাফ, হাফ হয়ে গেল কিন্তু তোমার অ্যান্সার। এরপরে চলো নেক্সট প্রশ্ন। তো এরপরে যে নেক্সট প্রশ্নটা আমাদেরকে বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে কিন্তু নেক্সট প্রশ্ন বলেছে, তার পূর্বে তোমরা কিন্তু এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্নটার দিকে একটু প্রত্যেকে ভালো করে প্রশ্নটার দিকে তাকাও, একটু প্রশ্নটা পড়ে নাও, কেমন। দেখো নেক্সট প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং ওই বৃত্তের এত সেমি বৃত্তচাপের দ্বারা ধৃত কোণ কত হবে। তাহলে দেখো আমি বৃত্তের ব্যাসার্ধ কি বললাম, বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে আর বললাম, আর সমানে কত বলে দিয়েছে 14, আর যে বৃত্তচাপ বলেছে সেটাকে আমি ডি দ্বারা ডিনোট করলাম, সেটা হলো গিয়ে 66।
ওকে, তাহলে থিটা ইকুয়াল টু প্রত্যেকে একটু কান খুলে শুনে রাখো, থিটা ইকুয়াল টু হচ্ছে ডি বাই আর, এটাকে অনেকে এল দ্বারাও ডিনোট করে, তাহলে এল বাই আর বা ডি বাই আর, তাহলে এল কত 66 ডিভাইডেড বাই 14, 66 ডিভাইডেড বাই 14 যদি কাটাকাটি করি তাহলে 7 দুগুণে 14, এটা হয়ে গেল কত 33, তাহলে 33 বাই 7 রেডিয়ান, মানে অর্থাৎ হচ্ছে গিয়ে ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়েছে, আমরা পাই রেডিয়ান নিয়ে রেখে দিলাম কারণ এখানে বলে দেওয়া নেই। ওকে, করলে তোমরা করে নিতে পারো, কোনো সমস্যা নেই, আশা রাখি তোমরা পেরে যাবে। নেক্সট যাবো আমরা নেক্সট প্রশ্নে। কেমন বলেছে দেখো 10-এর দাগের প্রশ্ন, 10-এর দাগের প্রশ্ন খুবই একটা ইজিয়েস্ট প্রশ্ন দিয়েছে। x সমানে অর্থাৎ গড় সমানে আমরা কি জানি, সামেশন অফ xi fi ডিভাইডেড বাই fi, এটা বলে দিয়েছে 8.1, আচ্ছা এটা বলেছে 132 প্লাস 5k, আর এটা বলে দিয়েছে 20, যদি গুণ করলে কত হবে 16 2 162, 132 প্লাস 5k, এটাকে যদি দিকে নিয়ে আসে কত হবে 50 বলছি সরি 0 3 ইকুয়ালস টু কত হলো 5k, আর k ইকুয়াল টু কত হয়ে গেল, k ইকুয়াল টু হয়ে গেল 6, তাহলে k এর মান কত পেয়ে গেলাম আমরা 6। নেক্সট চলো নেক্সট প্রশ্নে দেখো 11 দাগের প্রশ্ন, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 144 পাই ঘন সেমি, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এরপরে চলো নেক্সট প্রশ্ন, এরপরে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11 দাগের প্রশ্ন। এই 11 দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, একটি অর্ধগোলকের আয়তন বলেছে, এটি অর্ধগোলকের আয়তন, আর অর্ধগোলকের আয়তনের সূত্র কি, এমনিতে আমরা জানি কি গোলকের 4/3 পাই আর কিউব, অর্ধগোলক হলে কি হয় না 2/3 পাই আর কিউব, এর মান বলে দিয়েছে কত 144 পাই, পাই কেটে দাও, তাহলে কত হলো না আর কিউ ইকুয়াল টু কত হবে, আর কিউ ইকুয়াল টু হবে 144 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, যদি কাটাকাটি করি কত হবে 72, তাহলে আর কিউ ইকুয়াল টু কত হবে না আর কিউ ইকুয়াল টু 72 এর সঙ্গে যদি গুণ করি কত হবে 6, আর 6 কত হবে 21 216, আর 216 কার কিউব, কার ঘনমূল 6 এর ঘনমূল, তাহলে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল, আর ইকুয়াল টু বেরিয়ে গেল 6। এরপর চলো না লাস্ট প্রশ্ন, আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কেমন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তাহলে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো এরপরে দেখো লাস্ট প্রশ্ন, আজকের যে পার্ট ছিল তার কিন্তু লাস্ট প্রশ্নে আমরা পৌঁছে গেছি। তো লাস্ট প্রশ্ন আমাদের কি বলেছে না, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, এটা কি বলেছে ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার ইন্টু √3, তাহলে পাই কেটে দিলাম, আর কেটে দিলাম, পাই কেটে দিলাম, আর কেটে দিলাম, তাহলে বলো এল ইকুয়াল টু আমরা কি পেলাম আর √3 পেলাম না, এল ইকুয়াল টু কি পেলাম আর √3 পেলাম। ঠিক আছে, এখন আমার কি বের করতে বলছে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত, শঙ্কুর উচ্চতা এবং ভূমির, তাহলে বলো আমরা এল স্কয়ার ইকুয়াল টু কি জানি, এল স্কয়ার ইকুয়াল টু জানি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাহলে কার কার অনুপাত বের করতে বলেছে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, তাহলে এলটাকে পরিবর্তন করবো, এল এর জায়গায় কি লিখবো আর √3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কি 3r স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি লিখবো 2r স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ স্কয়ার, তাহলে কার কার মধ্যে ব্যাসার্ধ বের করতে বলছে উচ্চতার ভূমির ক্ষেত্রফল, তাহলে এটাকে দিকে নিয়ে চলে যাও, তাহলে 2/1 ইকুয়ালস টু এইচ স্কয়ার বাই আর স্কয়ার। এখন যদি আমি এই যে স্কয়ার দুটোকে তুলে দিই তাহলে কি হবে √2/1 ইকুয়ালস টু এইচ বাই আর, তাহলে অনুপাত কি হয়ে গেল √2:1। যদি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই ভিডিওটাকে সেই সমস্ত বন্ধুদের কাছে পাঠিয়ে দাও যারা এখনো পর্যন্ত অঙ্কে মনে হচ্ছে যে শর্ট কোশ্চেনে আমরা অনেকটা কাঁচা রয়েছি। এর আগের পার্টের ভিডিওগুলো প্রত্যেকে দেখবে। ওকে চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।